নমস্কার, সকলকে চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা মারাঠি ভাষার পঞ্চম অধ্যায় আলোচনা করব এবং এই পঞ্চম অধ্যায়ে আমরা ঘটমান বর্তমান, হ্যাবিচুয়াল প্রেজেন্ট বা অভ্যাসগত বর্তমান এবং ভগ্নাংশ এগুলো আমরা আলোচনা করব। তো একে একে শুরু করা যাক। প্রথমে কয়েকটি সেন্টেন্স দেখা যাক যেগুলি স্ট্যান্ডার্ড। যেমন তুমি काय महंत आहात, তুমি काय महंत आहात, আপনি কি বলছেন, ঠিক আছে। माझ्या शेजारी तो उभे आहेत, माझ्या शेजारी तो उभे आहेत মানে আমার পাশে সে দাঁড়িয়ে আছে। তো এই শেজারিটা আমরা আগেই দেখেছি। এরপরে তুমি লওকর নিঘা, আপনি তাড়াতাড়ি বের হন বা তোমরা তাড়াতাড়ি বেরো, ঠিক আছে। তুমি বহু বচন আমরা আগেই দেখেছি। এরপর আছে মি লাগেজ নিকতে, মি লাগেজ নিকতে, আমি এই মুহূর্তেই বেরোচ্ছি। শীঘ্রই, শীঘ্রই অর্থাৎ লাগেজ। মেট্রো স্টেশনে যদি কখনও আপনারা যান তাহলে আপনারা দেখবেন যে মেট্রো যখনই ইমিডিয়েটলি আসছে বা আর একটুও সময় নেই মেট্রো আসতে, তখন লাগেজ দেখায় বোর্ডে। তো এই শব্দটি মনে রাখতে হবে। এরপর আমরা দেখব মারাঠি ঘটমান বর্তমানকাল। ঘটমান বর্তমান ইজ ইংরেজির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা আমাদের বাংলার হচ্ছে আমি এখন বলছি, আমি করছি, যাচ্ছি, এরকম টাইপের। তো মি বসতো আহে মানে আমি এখন বসছি, মানে আমার বসার যে কাজটা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ভাবে হচ্ছে, বর্তমানে হচ্ছে, আমি বসছি, বর্তমানে জিনিসটা ঘটছে, ওই জন্য মি বসতো আহে। তারপরনি হচ্ছে আমি আপন বসতো আহত, তো মি বসতে আহে মানে স্ত্রীলিঙ্গ। তেমনি মধ্যম পুরুষে তু বসতো আহেস, পুরুষকে বলতে গেলে তু বসতে আহেস মানে স্ত্রী। তারপর হচ্ছে তুমি আপন বস্তা হাত, এরপরে প্রথম পুরুষে হচ্ছে তো বস্ত আহে পুরুষ, ती बसते आहे স্ত্রী, ते बसत आहे ক্লিবলিঙ্গ। বহু বচন হচ্ছে ते बसताहेत, त्या बसताहेत, ती बसताहेत, ते त्या ती আমরা আগেও দেখেছি। এবার কথ্যক্ষেত্রে বা যদি কলোকিয়াল সেন্সে ধরা হয় তখন অনেকে এই ঘটমান বর্তমানকে বস্তু হয় কর্ত হয় এরকম না বলে ছোট একটা রূপে বলে, সেটা হচ্ছে মি বস্তই। আর স্ত্রী লিঙ্গে হবে হচ্ছে মি বস্তে। তো আর তে, তো এটা একটু কম্প্যাক্ট বা কিছুটা ছোট ফর্ম এবং এটা এইভাবেও ভাবা যেতে পারে যে হঠাৎ করে একটা দরকার পড়েছে বা সঙ্গে সঙ্গে আপনাকে করতে হচ্ছে, সেই সেন্সেও আপনি বলছেন মি বস্তই। আপনাকে একটা চেয়ার দেওয়া হলো, বলা হলো যে বসুন, তা আপনি তখন বসার সময় বলছেন যে মি বস্তই, ঠিক আছে বসছি। তো এরকম কিছুটা সেন্স ধরা যায় এবং এটা কিছু লোক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। কেউ সাধারণভাবে ব্যবহার করে অধিকাংশ লোক, কেউ মি বস্তু হয় যে ফর্মাল সে হতে চায় সেরকমও ব্যবহার করে। তো আপনি বস্তবে বলতে পারেন বা বস্ত হায়েও বলতে পারেন। বস্ত হায় বললে একটু বেশি বুকিশ শোনায়। তো আমরা দেখছি বস্তয়, স্ত্রী মি বস্তে, মধ্যম পুরুষে হচ্ছে তু বস্তয়েস, তু বস্তেস, আমি আপন বস্তই, তুমি আপন বস্তায়। তেমনি প্রথম পুরুষে হচ্ছে তো বস্তয়, স্ত্রীলিঙ্গে হলো তি বস্তে, তে বস্তায়। আর বহু বচন হচ্ছে তে বস্তায়েত, তেয়া বস্তায়েত, তি বস্তায়েত। এবার লিখিত ভাষায় চলিত বর্তমান কাল এবং লেখার সময় এই চলিত বর্তমান যেটা সেটা কিন্তু অন্য রূপ নেবে। মানে এই আমরা যেটা করত আহে জাত মানে বস্ত আহে, এই যে এটা যে বলার সময় যেটা বলছি এটা কিন্তু লেখার সময় আলাদা হবে, ঠিক আছে। তো সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে মি বসত আহে, এই তো আহেটা ওটা বসত আহে। তেমনি মধ্যম পুরুষে হবে হচ্ছে তু বসত আহেস। এখানে কিন্তু দেখতে হবে যে লিঙ্গের কিন্তু চেঞ্জ নেই। তু বসত আহেস, বহু বচনে আমি আপন বসত আহত, তুমি আপন বসত আহাত। প্রথম পুরুষে হচ্ছে তো তি তে বসত আহে, তে তেয়া তি বসত আহেত। তো লিখিত রূপে কোনো লিঙ্গভেদ নেই, এটা মনে রাখতে হবে। এবার আমরা দেখব নেগেটিভ বা চলিত বর্তমানকালের ন্যর্থক রূপ। মি বসত নাহি আহে, ঠিক আছে। আমি আপন বসত নাহি আহত, তু বসত নাহি আহেস, তুমি আপন বসত নাহি আহাত।
এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ছোট্ট করে, সেটা হচ্ছে যে লিখিত রূপে যদি মানে নর্থক যদি নাহি আহে জুড়ে হয় তাহলে কথ্য ক্ষেত্রে কী হবে? সেখানেও কিন্তু এই বস্ত আহেস এটাকে বস্ত নাহি নাহিস নাহেস এরকম হবে, ঠিক আছে? মি বস্ত আহে মি বস্ত নাহি আহে এরকম। তো নিচে যা ছিল ওটাই এখানে জুড়বে, খালি এই যে ক্রিয়ার যে মূল তার সঙ্গে যে এন্ডিংগুলো তোতে এগুলো থাকবে। তো এবার আমরা দেখছি যে বাকিগুলো যেগুলো দেখে নিই। পুরুষগুলো মধ্যম পুরুষে হচ্ছে তু বসত নাহি আহেস, বহু বচনে হচ্ছে তুমি আপন বসত নাহি আহাত, প্রথম পুরুষে হবে হচ্ছে তো তি তে বসত নাহি আহে, আর বহু বচন হবে তে তে আতি বসত নাহি আহেত। এবার সম্বোধনের অব্যয়, কাউকে সম্বোধন করার সময় আমরা যেরকম বলি কিরে, এই এই অর্ক, তাই না? এই সমীর, ও মনোরমা, ও জয়া, এরকম করে যে আমরা ডাকি, তো এটা মারাঠিদের মধ্যেও আলাদা একটা বলার ধরন রয়েছে, তো সেগুলো আমরা দেখে নেব। যেমন পুংলিঙ্গের ক্ষেত্রে কোনো পুরুষকে ডাকার সময় আমরা বলবো ওরে, অরে, অরে, আরে, আরে বলবো, ঠিক আছে? আরে মোহন, অথবা আরে মুলানো। যখন অনেকগুলো ছেলে থাকবে তখন আরে মুলানো। তো আরে মোহন, আরে মুলানো, এখানে এটা ছেলেদের জন্যও হতে পারে বা ছেলেমেয়েরা মিলেমিশে থাকলেও তখনও আমরা জানি যে পুংলিঙ্গবাচক সম্বোধন করা হয়। মানে ছেলে মেয়ে একসাথে থাকলে সেটারও যে মানে সম্বোধনটা সেটা কিন্তু পুংলিঙ্গবাচক শব্দ হবে, তখন আরে মুলানো। এবার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তখন হচ্ছে অগ সীতা, অগ, অগমূলি, এই মেয়ে, ও মেয়ে, অগমূলিন। এখানে কিন্তু দেখতে হবে যে অগমূলিন তখনই হবে যখন যাদেরকে সম্বোধন করা হচ্ছে তারা সবাই মেয়ে, তাদের মধ্যে একজনও কিন্তু ছেলে নেই। এবার হচ্ছে অহ, অহ হচ্ছে সম্মানসূচক, স্ত্রী যখন স্বামীকে ডাকে তখন অহ। তেমনি হচ্ছে আপনি কাউকে কোনো সম্মানীয় ব্যক্তিকে বলছেন, ডাকছেন, তখন অহ রাও সাহেব, অহ গণপত রাও, অহ রাজ্যে হো, ঠিক আছে? এরকম করে। এবার বাক্যের মাঝখানে যখন ব্যবহার হবে এই তিনটি অব্যয়, তখন কিন্তু অগুলো কিন্তু বাদ পড়ে যাবে। যেমন কায়রে মোহন, কিরে মোহন, কাই গো সীতা, কি গো সীতা, কাই হোক গণপত রাও, কি হে গণপত রাও, ঠিক আছে? তো আমরা এই সম্বোধনগুলো কীভাবে করতে হবে সেটাও আমরা শিখলাম। এরপর আমরা দেখব মারাঠি ভগ্নাংশ। একের চার ভাগ মানে একের চার, তখন আমরা বলবো পাও। এক চতুর্থাংশ, দে, অর্ধেক, অর্ধেককে আমরা বলি হচ্ছে অর্ধা নিম্মা, ঠিক আছে? আমরা না, মারাঠিরা বলে অর্ধা নিম্মা। আর তিন চতুর্থাংশ, এটাকে আমরা বলি পাউন, আমরা যেটাকে বলি পৌনে, তো সেটাই বোঝায়, ঠিক আছে? পৌনে দুটো, এরকম সেন্সে। তো দুটো বাজার আগে যে 1 ঘন্টা তার 3/4 হয়ে গেছে, 15 মিনিট বাকি রয়েছে, তাই না? চারখানা 15 মিনিটের অংশকে জুড়লে হয় 1 ঘন্টা, তো সেটাই পৌনে 3 পাউন্ড। তো এটা কাছাকাছি মিলছে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে 1/4, ঠিক আছে? সওয়া, 1 এবং 1/4, তা হচ্ছে 1/4, এটা হচ্ছে দেড়, ঠিক আছে? তো 1/3, পৌনে দোন, 2 হতে 1/4 বাকি, তো 1/4 হচ্ছে পাউন, তো পৌনে দোন, তো 1 এবং 3/4, তো 2 4 সওয়া দোন, ঠিক আছে? আড়িচ, আড়িচ মানে হচ্ছে আড়াই, আমাদের কথার সঙ্গে কিছুটা মিল খাচ্ছে, তাই না? আড়িচ আড়াই, তো পৌনে 3, সওয়া 3, 3.5, তাই না? পৌনে 4। এখানে কিন্তু এইটা ভ লিখেছি বটে বয়ের সঙ্গে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ভ নয়, এটা বাংলায় আমাদের কোনো উচ্চারণ নেই বলে আমরা এইভাবে লিখতে হয়েছে, কিন্তু এটা বলার সময় কিন্তু পৌনে, পৌনে 4, সওয়া 3, পৌনে 3, এরকম করে কিন্তু বলতে হবে। এবার গঠন পদ্ধতি সওয়া, সওয়া যখনই হবে তখন 1/4 হলে সওয়া। সাড়ে, সাড়ে তখন হবে যখন অর্ধেক যোগ হবে। পৌনে তখন হবে যখন 3/4 যোগ হবে, তখন ব্যবহারের জন্য, তাই না? সওয়া, সাড়ে, পৌনে। যদি জিনিসগুলো মনে রাখতে অসুবিধা হয় তখন ভিডিওটিকে এখানে পজ করবেন, পজ করে জিনিসগুলো নোট করবেন, লিখে নেবেন। কিন্তু এগুলো মনে রাখা খুব দরকার। এগুলো কথ্য ভাষায় কিন্তু ভালো যদি প্রফিসিয়েন্সি বিল্ড করতে হয় তখন কিন্তু এগুলো বলতে হবে। এবার হচ্ছে ব্যবহারের উদাহরণ আমরা কিছু দেখে নেব। সওয়া তাস, সওয়া তাস মানে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 কিলো,
1.5 কিলো। 1.5 কিলো মানে হচ্ছে 1.5 কিলো, কথায় মিলছে, দেড় বললে ওরা বুঝে যাবে, এমন কোনো অসুবিধা নেই। কিন্তু 1.5 কিলো হচ্ছে অ্যাকচুয়াল যেটা কথা। 3:30 বাজে, 3:30টের সময়, 3.25 বর্ষে, 3.25 বছর। তো এই প্যাটার্ন অনুসরণ করে বড় সংখ্যার সাথেও ভগ্নাংশ গঠন করা যায়। এবার আমরা দেখব অভ্যাসগত বর্তমান। অভ্যাসগত বর্তমান তখন ব্যবহার হবে যখন কোনো কিছু একজন বক্তার অভ্যাস, মানে সে বহুদিন ধরে একই জিনিস একইভাবে করে আসছে, তখন সেই ক্ষেত্রে যদি ক্রিয়াপদ বোঝাতে হয় তখন কিন্তু অভ্যাসগত বর্তমান ব্যবহার করা হয়। যেমন তুমি দররোজ ফিরায়লা জাতস্তা কা, ঠিক আছে, তুমি কি রোজ সকালবেলা হাঁটতে যাও? মি সকারি সাহাবাস্তা উঠাতস্ত, আমি সকাল 6টার সময় উঠি এবং এটা আমার অভ্যাস, সকালে 6টাতেই আমি উঠে আসছি। তো তখন আমি কিন্তু উঠাতস্ত বলবো। তো এখানে আমরা কি দেখব, করতো হয় বলতো হয়, তাই না? ওখানের পর থেকে আমরা এবার কিন্তু দেখছি উঠাতস্ত জাতস্ত। তো এখানে অস্ত অস্ত এটা কিন্তু আমাদের মধ্যে এসে আছে। আমরা একবার উপরে দেখে নেব, ছট করে যদি একবার উপরে চলে যাই তখন আমরা দেখবো বসত আহে, বস্ত আহে, এইগুলো। কিন্তু এখন আমরা নিচে যদি যাই, এখানে আমরা দেখছি যে যখন অভ্যাসগত বর্তমান ব্যবহার করা হচ্ছে হ্যাবিচুয়াল প্রেজেন্ট, তখন কিন্তু জাতস্ত এরকম ফর্ম আসে। তো আমরা এবার ভালো করে টেবিলের মাধ্যমে আমরা জিনিসটা দেখব। তো যখন অভ্যাসগত বর্তমান গঠন করা হয় তখন কিন্তু ক্রিয়ার মূলে অস যোগ করে অভ্যাসগত বর্তমানকাল গঠন করা হয়। এটি ক্রিয়ার মূল প্লাস অত এর পর ব্যবহার করা হয়। তো এটাকে রুলের মাধ্যমে না শিখে এক্সাম্পলের মাধ্যমে দেখব। উত্তম পুরুষে পুংলিঙ্গ, মি জাত অস্ত, আমি যাই, রোজ যাই, একইভাবে যাই, মানে এটা আমার অভ্যাস। তো মি জাত অস্ত, ঠিক আছে, আমার যাওয়াটা অভ্যাস। তো তখন আমি বলবো মি জাত অস্ত। মি সকারি ফিরায়লা জাত অস্ত, আমি সকালবেলা হাঁটতে যাই, তো এটা আমার অভ্যাস। তো তখন আমি বলবো মি জাত অস্ত। বহু বচনে আমি আপন জাত অস্ত, স্ত্রীলিঙ্গ মি জাত আসতে, তাই না? মধ্যম পুরুষে হবে হচ্ছে তু জাত আস্তোস, তুমি আপন জাত আস্তা। এবার স্ত্রীলিঙ্গে হবে হচ্ছে তু জাত আসতেস। এবার প্রথম পুরুষে পুংলিঙ্গ হবে হচ্ছে তো জাত আস্ত, স্ত্রীলিঙ্গে হবে হচ্ছে তি জাত আসতে। তো এটা কিন্তু নোট করতে হবে, জাত জাত এই যে ক্রিয়ার মূলটা এটা কিন্তু সেম থাকছে, শুধু বদলাচ্ছে অস্ত, আস্তে, অস্তোস। তো এই এন্ডিংগুলোও কিন্তু প্রেডিক্টেবল, অস্ত, অস্তে, এ, তোস। তো এই প্যাটার্নটা নোট করতে হবে। তো জাত অস্ত, তে জাত अस्तात, ती जात असते, त्या जात असतात, ते जात असते, ती जात असतात, তাই না? এবার যখন আমি নিরর্থক রূপ ব্যবহার করব তখন আমি অস্ত অসের জায়গায় নস ব্যবহার করব, তাই না? খুব সিম্পল। মি খোটে বলত নস্তো, আমি কখনো মিথ্যে কথা বলি না। খোটে মানে অনেকগুলো মিথ্যে কথা, তো বহু বচন, মি খোটে বলত নস্তো, আমি কখনো মিথ্যে কথা বলি না। এবার উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য ইন দ্য সেন্স যে কোনো কিছু করতে ইচ্ছা করছে এবং সেইটার জন্য আমি করছি, সেটা ইট ইজ ইন আ সেন্স উদ্দেশ্য। তো त्याला आंबे বিকত ঘ্যায়চে आहेत, তার আম কিনতে ইচ্ছা করছে বা সে আম কিনতে চায়, তো এটা বোঝানোর জন্য त्याला आंबे বিকত ঘ্যায়চে आहेत। তো এটা তার অভ্যাস, কাইন্ড অফ, যে সে রেগুলারলি সাধারণত আম কিনে থাকে এবং তার আম কিনতে সে ইচ্ছুক, বা এটা সেই সেন্সে। বিগত आंबे घ्यायचे आहेत, বাধ্যতামূলক পরিস্থিতি, তাই না? বাধ্যতামূলক পরিস্থিতি বোঝাতে হচ্ছে मला স্টেশনवर जायचे आहे, ঠিক আছে, আমাকে স্টেশনে যেতে হবে। তো তখনই কিন্তু এটা এইটার সঙ্গে মেললে হবে না, যাত আসতে এটা আলাদা জিনিস। আমি এখানে বলছি যে চ চ আহে, এই ফর্মটা বোঝানোর জন্য বোঝাতে। হ্যাঁ, বলত নস্ত এর সঙ্গে এটার সঙ্গে মিল নেই, কিন্তু এখানে আলাদা ফর্ম আমরা দেখছি। তো ইট ইজ এ ডিফারেন্ট থিং। তো স্টেশনवर जायचे आहे, আমাকে স্টেশনে যেতে হবে। त्याला एकदा तुला भेटायचे आहे, ভেট মানে হচ্ছে দেখা করা বা মিলিত হওয়া, তাদের একবার তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে, তাই না? এবার কোনো কাজ করার উদ্দেশ্যে কিছু বলা হলে এমন ভাব বোঝানোর জন্য ধাতু এবং আয়লা ব্যবহার হয়। যেমন যে তো ভাজি আনায়লা মন্ডাই যাতো, সে সবজি আনতে বাজারে যায়। এবং এইখানে হালকাটা সাটেল ডিফারেন্স হচ্ছে, এটা কিন্তু নোট করতে হবে। ঘ্যায়চে আহেত, তাই না? আম্বে বিকত ঘ্যায়চে আহেত, এবং এটা ইচ্ছে বোঝাচ্ছে, কিন্তু যদি উদ্দেশ্য ইন দ্য সেন্স যে সেটা করতে যাচ্ছে একটা, তখন বোঝানোর জন্য তো ভাজি আনায়লা মন্ডাই যাতো, এরকম আনায়লা
ঘ্যায়লা মন্ডই জাত, বিকট ঘ্যায়লা মন্ডই জাত, তো এটা আলাদা একটা ফর্ম হতো। যাই হোক, এবার আমরা এইখানে দেখছি যে তো কাপড়ে ধোয়ায়লা নদীবার যাতে, সে কাপড় ধুতে নদীতে যায়। এবার কোনো কিছু পছন্দ করা বোঝাতে ধাতু প্লাস আয়লা ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে আওড়াতো এই রূপটি অপরিবর্তিত থাকে। আওড়াতো কিন্তু আমরা আগে দেখেছি, তাই না? তো এইখানে এটা একটা নিউট্রাল সেন্সে বলা হচ্ছে, ওই জন্য त्याला पुस्तक वाचायला आवडतं, ঠিক আছে? তুলা खोट बोलायला आवडतं, তোমার মিথ্যে কথা বলতে ভালো লাগে, ঠিক আছে? तुम्हाला काम करायला आवडतं, তোমাদের কাজ করতে ভালো লাগে। তো আওড়াতো কিন্তু এখানে একটা নিউট্রাল সেন্স, এই ফর্মটা আমরা আগে দেখেছি যে কখন এই আওড়াতোটা চেঞ্জ হবে, কখন হবে না। এই ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে না। আয়লা আওড়াতো এটা কিন্তু কারো কোনো কিছু করতে পছন্দ করা বোঝানোর জন্য কিন্তু এই আয়লা আওড়াতো ফর্মটা ব্যবহার হবে, ওই ক্রিয়ার সঙ্গে যোগ হয়ে যাবে। এবার কোনো কিছু ঘটতে শুরু হচ্ছে বা স্টার্টিং ফেজ, তখন বোঝানোর জন্য লাগ ক্রিয়া ব্যবহার করা হয়। যেমন मोर आकाशात ढग पाहतात आणि आनंदाने नाचायला लागतात, ময়ূর আকাশে মেঘ দেখে আনন্দে নাচতে শুরু করলো, ঠিক আছে? ময়ূররা আকাশে মেঘ দেখে এবং আনন্দে নাচতে শুরু করে। তো এটা নাচায়লা লাগতাত, বলতে লাগলো, চলতে লাগলো, নাচতে লাগলো, যদি আমরা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি। তো সেই রকম সেন্সটা কিন্তু এখানে ফিলটা নিতে হবে। সব কিছু এই নয় যে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিতে পারবো, তাই না? কিছু কিছু জিনিস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা যে কোনো ভাষার ক্ষেত্রে একটা ফিল নিতে হয়। সেই ফিলটা না নিতে পারলে কিন্তু ভাষাটা শেখাটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে ওঠে না। তো এখানেও কিন্তু খানিকটা সেরকম। এই বাক্যগুলো, এই যে ইডিওমেটিক, হালকা ইডিওমেটিক সেন্স, কিছুটা একটা অন্য জিনিস, হ্যাঁ বাংলার সঙ্গে মিলছে, বাংলার সঙ্গে মিলতে মিলতে মিলছে না, একটু আলাদা, এই জিনিসটা বুঝতে পারা কিন্তু মানে একটু একটু ট্রিকি। এবং সেখানেই হচ্ছে একজন সফল ভাষা শিক্ষার্থী সে কিন্তু একটা অসফল বা যে নর্মাল সাধারণ ভাষা শিক্ষার্থীর থেকে এগিয়ে যাবে। আমি আমার চেষ্টা করছি বোঝানোর, কিন্তু কিছু কিছু জায়গা আমিও এই জায়গাগুলো মেনশন করি যে এগুলো একটু কিছুটা ফিল নিতে হবে। সব কিছু একদম শব্দ দিয়ে বোঝানো, বিশেষ করে ভাষা বোঝানোর ক্ষেত্রে কঠিন, এবং এখানেই কিন্তু ভাষার জটিলতা এসে যায়। যাই হোক, তো হাসায়লা লাগতে, তি হাসায়লা লাগতে, সে হাসতে শুরু করে। এবারে যেহেতু এখানে তি বলেছি ওই জন্য তি আর লাগতে বলেছি, তার মানে এটা অবশ্যই মেয়ের কথা বলা হচ্ছে। অ্যাডভার্ব ক্রিয়ার বিশেষণ, বিশেষণের বিশেষণের সঙ্গে চা লা যুক্ত হয়ে বিশেষণ গঠন করা হয়, তাই না? যেমন হচ্ছে স্থান নির্দেশক শব্দ, টেবিল বার বহি আহে, টেবিলের উপর বই আছে। ওয়ার্ড আমরা আগেই দেখেছি। টেবলা ওয়ার্চি বহি, টেবিলের উপরের বই, তখন কিন্তু এই হালকা ফর্মটা ঢুকে গেল, চিটা ঢুকে গেল। তো এটা আমরা লিখেছি চা লা। তেমনি হচ্ছে ইকডে, ইকট চা, ইকডলা, ইকড়ে, ইকট চা, ইকডলা, ইকডলা। ভৌতি, ভৌতি চা, ভৌতি মানে হচ্ছে চারপাশে, ভৌতি চা মানে হচ্ছে চারপাশের। ভৌতালি, ভৌতাল চা মানে হচ্ছে চতুর্দিকে, ঠিক আছে? চারপাশ, চতুর্দিক বোঝাই যাচ্ছে, মানে যেটুকু বাঙালিদের যা বোঝে সেটার সঙ্গে সিমিলার মারাঠিরও একই রকমই, মানে সিমিলারলি ডিস্টিংগুইশ করে জিনিসটাকে। তো সকারি, সকাল চা, তাই না? সকারি, সকার চা, সকালের, সকালের। কিছু শব্দ শুধু লায়ের সাথেই যুক্ত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন মধলে, মচ্চা কিন্তু হবে না, মধলাই হবে। তো মধে, মধলা, মাঝে, মাঝের। ইথে, ইথলা, ঠিক আছে? ইথে এখানকার, আতে, আতলা, ভিতরে, ভিতরের। তিথে, তিথলা, ঠিক না? সেখানে, সেখানকার। তো এইগুলো মনে রাখতে হবে। এই এই যে যে কি বলবো, শব্দগুলির মধ্যে এখানে অ্যাডভার্বগুলো, এগুলো কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। আগের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে যদি এগুলো আপনি মিলিয়ে না নিতে পারেন। কোনো কিছু তার আগের অবস্থান থেকে সরিয়ে নিলে, স্থান পরিবর্তন হলে, তখন কিন্তু উন কাজে লাগে। উন মানে হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উপরের দিকে সরে গেল, মানে বেরিয়ে বাইরের দিকে সরে গেল, এরকম সেন্টেন্সে। তো নিচের বাক্যগুলি দেখে নেওয়া যাক। ঝাড়াওয়ারচি পক্ষী আহে, ঝাড়াওয়ার পক্ষী আহে, ঠিক আছে? গাছে পাখি আছে। পক্ষী ঝাড়াওয়ারুন উড়তাত, পাখি গাছ থেকে উড়ে যায়। তো গাছ থেকে উড়ে কোথায় যাচ্ছে? বাইরের দিকে যাচ্ছে। তো এই যে বাইরের দিকে চলে যাওয়ার এই যে সেন্সটা, সেটা বোঝানোর জন্য কিন্তু ওয়ারুন, ওয়ারুন ব্যবহার করা হচ্ছে। তো ঝাড়া ওয়ার মানে হচ্ছে গাছের ওপর, সেখান থেকে। তো ঝাড়া ওয়ারুন, তো উন তখন কিন্তু কাজে লাগতো। ঝাড়া ওয়ারুন উড়তার, গাছ থেকে উড়ে যায়। ঘরা মাগে মূলা আহেত, ঘরের পেছনে, বাড়ির পেছনে ছেলেরা আছে, ঠিক আছে? যেহেতু আহেত আছে বহু বচন। তো মূলা ঘরা মাগুন ইয়েতাত,
তো ছেলেরা বাড়ির পেছন থেকে আসে, ঠিক আছে। তেমনি মানুষ ঘোড়া আবার আহে, মানুষ ঘোড়ে আবার আহে, লোকটি ঘোড়ার ওপর আছে, মানুষ ঘোড়া বরুণ পড়তো, ঘোড়ার ওপর থেকে পড়ে আছে। হ্যাঁ, এর ঘোড়ার উপর থেকে যখন পড়ছে নিচের দিকে আসছে, কিন্তু ও তো বাইরের দিকে পড়ছে না, যেখানে ছিল সেখান থেকে বাইরের দিকে পড়ছে, সেই জন্য ঘোড়া বরুণ, ঠিক আছে। তো এর মধ্যে দিয়েই আমাদের লেসনটা শেষ হয়ে গেল। কোথাও কোনো কনফিউশন থাকলে ভিডিও সেই জায়গাটিতে গিয়ে পজ করে দেখুন, কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।